তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সিলভার ভাই সিলভার, 12 তারিখ সিলভার। ক্ষমতায় গেলে দুর্নীতির ত্রুটি চেপে ধরা হবে, চট্টগ্রামে নির্বাচনী জনসভায় তারেক রহমান। বন্দর নগরীকে সত্যিকারী বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা। চাঁদাবাজদের ধরতে অ্যাপ চালু করবে জামায়াত। যাত্রাবাড়ির কাজলায় নির্বাচনী জনসভায় আমির। কর্মসংস্থান সহ কর্মক্ষেত্রে নারীদের মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি। দেশ জুড়ে জমজমাট নির্বাচনী প্রচারের চতুর্থ দিন। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, আছে পাল্টাপাল্টি অভিযোগ। এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, বিদেশি কূটনীতিকদের জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটকেন্দ্র সহ সবখানে নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাজমুস সাকিব। ক্ষমতায় গেলে দুর্নীতির ত্রুটি চেপে ধরা হবে, চট্টগ্রামে নির্বাচনী জনসভায় বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বন্দরনগরীকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী করারও অঙ্গীকার করেন তিনি। তারেক রহমান আরও বলেন, অনর্থক সমালোচনায় কারো উপকার হবে না। বিস্তারিত প্রতিবেদনে। তারেক রহমান বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ, তারেক রহমান। প্রচারণার চতুর্থ দিনে উত্তাল ঢেউ এসে লেগেছে সাগরপাড়ে পোলো গ্রাউন্ডে। এ ঢেউ আরও বাড়ে যখন বিএনপির চেয়ারম্যান প্রায় 2 দশক পর চট্টলাবাসীকে চাটগাঁয়া ভাষায় অভিবাদন জানান। বৃহত্তর চট্টগ্রামের 23টি আসনের বিএনপি প্রার্থীদের প্রাণপণ চেষ্টা ছিল নির্বাচনী জনসভা সফল করার। মিছিল স্লোগানে সরগরম পুরো পোলো গ্রাউন্ড এলাকা। চট্টগ্রাম অঞ্চলের নিরঙ্কুশ বিজয়ের প্রত্যাশা নেতাকর্মীর। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করবেন, কর্মের হাত সৃষ্টি করবেন। এইভাবে মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে আমরা জনশক্তি সৃষ্টি করতে পারি, সেরকম একটি আগামীর বাংলাদেশ সৃজন করবেন। শহীদের প্রত্যাশা অনুযায়ী শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী না, তার চেয়েও বেশি আমরা এগিয়ে যাব। আমার বক্তৃতা সংক্ষিপ্ত করছি একটি কথা বলে, আজ থেকে এখান থেকে গিয়ে যার যার এলাকায় যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সবার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে জয়ী করতে হবে সবাইকে ইনশাআল্লাহ। মঞ্চে এসে স্মরণ করেন চট্টগ্রামের মাটিকে, যেখানে শহীদ হন তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। চট্টলাবাসীকে প্রতিশ্রুতি দেন ক্ষমতায় এলে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী ঘোষণা করার। আপনাদের এলাকার লক্ষ কোটি মানুষের কাছে আমি আহ্বান রাখবো, গণতন্ত্রে যারা বিশ্বাস করেন, মানুষের বাক স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, গণতন্ত্রের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, সকলকে আমি আহ্বান জানাবো, ধানের শীষ তথা বিএনপির উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে, এই দেশের মানুষ, খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে ইনশাআল্লাহ অতীতের মতন। বিএনপি অযৌক্তিক প্রতিশ্রুতি দিতে চায় না উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতা এলে শিক্ষা ব্যবস্থা আমূল সংস্কার করা হবে। 24-71-এর রক্ষা কবচ বলেও মন্তব্য করেন তিনি। আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। চট্টগ্রামে তারেক রহমানের এই উপস্থিতিতে নির্বাচনী মাঠে এখানে বিএনপিকে বিশেষ সুবিধা দেবে বলে মনে করছে দলটি। আর সকল প্রশ্নের উত্তর মিলবে 12 ফেব্রুয়ারির ব্যালটের রায়ে। সকল মা বোন সহ সকল ভাইদের প্রতি আমার অনুরোধ,
12 তারিখে যাতে কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখবেন, ইনশাল্লাহ সতর্ক থাকবে। ইমদাদুল আজাদ, এখন। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে জনসভা শেষে ফেনী যাচ্ছেন তারেক রহমান। সেখানে জনসভা ঘিরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বিকেল 4টায় ফেনী সরকারি পাইলট মাঠে বক্তব্য রাখবেন তিনি। এ বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন যে বিএনপির সমাবেশ ঘিরে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন? সাকিব, চট্টগ্রামের ফলো গ্রাউন্ডে তারেক রহমানের যে সমাবেশ ছিল নির্বাচনী, সেই সমাবেশটি ইতিমধ্যে শেষ হয়েছে। তিনি সেখানে বক্তব্য দিয়েছেন। আমরা ফেনীর যে নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে চট্টগ্রাম থেকেই তাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই ফেনীর উদ্দেশ্যে রওনা করেছেন। পথিমধ্যে চট্টগ্রামের মিরসরাই এবং সীতাকুণ্ডে দুটি পথসভা রয়েছে এবং সেখানে তিনি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। নেতাকর্মীরা যেটি জানিয়েছেন যে বিকাল 4টা নাগাদ ফেনীর যে পাইলট মাঠের যে সমাবেশ, সেই সমাবেশে তাদের নেতা এসে উপস্থিত হবেন এবং ফেনীবাসী এবং নোয়াখালী এবং লক্ষ্মীপুরবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিবেন। আমরা দেখেছি যে সকাল 10টা থেকেই কিন্তু এই যে পাইলট মাঠ রয়েছে সেখানে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী আসা শুরু করেছেন। যতই বেলা বাড়তে থাকে, অর্থাৎ দুপুর যখন 1টা বাজে, 1টার পর থেকেই কিন্তু নেতাকর্মীদের যে সমাবেশ স্থলে আসা যে আনাগোনা সেটি কিন্তু বেড়েছে এবং সেটি ক্রমান্বয়ে বাড়ছে। বিএনপি নেতারা যেটি বলছেন যে 3টা নাগাদ এই পাইলটের যে মাঠ রয়েছে সেটি কানায় কানায় পরিপূর্ণ হবে এবং ফেনী শহরে অন্যান্য যে খালি জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে এবং সাধারণ মানুষের যে জনস্রোত এখানে হবে বলে তারা মনে করছেন। বিএনপি নেতারা যেটি বলছেন যে তারেক রহমান এই যে ফেনীতে বেগম খালেদা জিয়া তার পৈতৃক নিবাস, এখান থেকেই খালেদা জিয়া 5 বারের বেশি কিন্তু নির্বাচিত হয়েছিলেন। তারেক রহমানের নানার দেশ এই ফেনী, এই প্রায় 2 দশক পরে কিন্তু তিনি ফেনীতে আসছেন। তার এই আগমনকে, তার এই সমাবেশকে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু একটি নিছক সফর এবং সমাবেশ হিসেবে দেখছেন না। তারা মনে করছেন যে ফেনীর ইতিহাসের জন্য, ফেনীর রাজনৈতিক ইতিহাসের জন্য এবং ফেনীর উন্নয়ন এবং ডেভেলপমেন্টের জন্য এটি একটি বড় ভূমিকা এবং মাইল ফলক হিসেবে ভূমিকা রাখবে এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি আরো বাড়বে বলে তারা মনে করছেন। তারা মনে করছেন যে ফেনীর যে 3টি আসন রয়েছে, ফেনী 1, ফেনী 2 এবং ফেনী 3, 3টি আসনেই তারা তারেক রহমানকে এবং বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য তাদের প্রস্তুতি রয়েছে। এই সমাবেশে নোয়াখালী, লক্ষ্মীপুরের যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারাও অংশগ্রহণ করার কথা রয়েছে। এই ছিল ফেনীর পাইলট মাঠ থেকে আমাদের কাছে সর্বশেষ। ফেনীতে ঠিক কিছুক্ষণ পরে তারেক রহমান জনসভা অংশ নেবেন, সে খবর জানাচ্ছিলেন সুলাইমান ডালিম। চাঁদাবাজদের ধরতে অ্যাপ চালুর ঘোষণা দিলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যাত্রাবাড়ির কাজলায় নির্বাচনী জনসভায় তিনি আরো বলেন, কর্মসংস্থান সহ কর্মক্ষেত্রে নারীদের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে জামায়াত। সমাবেশে প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। আর জানাচ্ছেন আজহার লিমন। জনতার উচ্ছ্বাস আর স্লোগানে উত্তাল নির্বাচনী জনসভায় জামাতের আমির যখন উপস্থিত হন, তখন জুলাইয়ের স্টালিন গ্রাদ খ্যাত যাত্রাবাড়ির কাজলা ব্রিজের পূর্ব পাশের এই জনসভা পৌঁছে গেছে পার্শ্ববর্তী কোনাপাড়া পর্যন্ত। এখানে ঢাকা 4 ও 5-এ দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ও সৈয়দ জয়নাল আবেদিনের বক্তব্যের আগে কথা বলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। পরে কথা শুরু করেন জামাত আমির। আমার এই অবুজ বাচ্চাটি যখন মুখে তার কথা ফুটবে তখন মা কাকে ডাকে? আমাদের কাছে কোনো জবাব ছিল না। আমি আজকে তাদের হয়ে আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি। আর দেখতে চাই না দেশে কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হবে। দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছোড়া হবে, আর দেখতে চাই না। এই ফ্যাসিবাদের সকল জড় যদি কেটে দিতে হয়, 12 তারিখ ইনশাআল্লাহ গণভোটে হা বলতে হবে। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি। দলটির আমির বলেন, ক্ষমতায় এলে নিজ ঘর, সড়ক কিংবা কর্মক্ষেত্রে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে তার দল। আমরা কথা দিচ্ছি, ঘরে, চলাচলে এবং কর্মস্থলে 3টা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব। চলাচলের সময় বিশেষ করে পিক আওয়ারে বড় শহরগুলোতে, রাজধানী সহ আমরা
শুধু মহিলাদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করব ইনশাআল্লাহ। চাঁদাবাজদের ধরতে অ্যাপ ও তাদের কর্মসংস্থানের ঘোষণা দেন দলটির প্রধান। এই দেশে নতুন একটা পেশা এখন খুব ভালো চলতেছে, চাঁদাবাজি। যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব, ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব ইনশাআল্লাহ। বক্তব্য শেষে ঢাকা ৪ ও ৫ আসনে জামাতের প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। যাত্রাবাড়ির এই সমাবেশের সঙ্গে ঢাকায় বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রধান আরও 2টি নির্বাচনী সভায় অংশ নিচ্ছেন। এসব সভায় যেভাবে মানুষের অংশগ্রহণ দেখা যাচ্ছে, আগে ততটা দেখা যায়নি। জামাত এবং 11 দলীয় জোটের নেতারা দাবি করছেন সামনের নির্বাচনেও এর একটা প্রভাব পড়বে। আজহার লিমন, এখন, ঢাকা। যাত্রাবাড়িতে সমাবেশ শেষে ধূপখোলা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। তিনি কখন নাগাদ বক্তব্য রাখবেন এবং একই সাথে জানতে চাই সমাবেশের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, কখন নাগাদ তারা কি বলেছেন আসলে এই বিষয় নিয়ে? রাত্রি যাত্রাবাড়ির কাজলা ব্রিজের ঢালে বক্তব্য শেষে ইতিমধ্যেই এই ধূপখোলা মাঠ অর্থাৎ ঢাকা 6 আসনের গ্যান্ডারিয়া ধূপখোলা মাঠের দিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যাত্রা শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই এখানে তিনি এসে পৌঁছাবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখন পর্যন্ত এই কুরআন তেলাওয়াতের যে কার্যক্রম সেটি মূলত চলছে। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে যেহেতু এই সমাবেশটি দুপুরের সময় দেওয়া ছিল এবং দুপুরের আগে অর্থাৎ 12:30 থেকেই কিন্তু এখানে আশেপাশে বিশেষ করে সূত্রাপুর, গান্ডারিয়া, ওয়ারি এবং পুরান ঢাকার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো থেকে নেতাকর্মীরা বড় বড় মিছিল, ছোট ছোট মিছিল নিয়ে এখানে এসে জড়ো হয়। একটু জানিয়ে রাখতে চাই যে এই সমাবেশে পুরুষদের পাশাপাশি মহিলাদের সমাবেশে অংশ নেওয়ার জন্য একটি নির্ধারিত স্থান তৈরি করা হয়েছে, যেখানে সাদা কাপড় দিয়ে সন্নিবেশিত করা হয়েছে এবং নির্ধারিত এলাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে পুরুষদের পাশাপাশি নারীরাও এসে এই সমাবেশটিতে অংশ নিতে পারবে এবং আমরা নারীদের বেশ উপস্থিতি কিন্তু এই সমাবেশে লক্ষ্য করেছি। সেই সঙ্গে যদি জানাতে চাই যে এই অর্থাৎ ঢাকা 6 আসনের এমপি প্রার্থী অর্থাৎ 11 দলীয় জোটের যে প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান তিনি সকাল থেকেই এই সমাবেশস্থলে ছিলেন। আশেপাশের নেতাদের নিয়ে তিনি সমন্বয় করেছেন এবং খুব সম্ভবত কিছুক্ষণের মধ্যেই মূলত এখানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এসে প্রবেশ করবেন। যদি সবশেষ তথ্য জানাতে চাই যে এই আসনের অর্থাৎ এই সমাবেশটির সকল প্রস্তুতি মূলত গ্রহণ করা শেষ। কিছুক্ষণের মধ্যে এখানে জামায়াতের আমির আসলে তিনি তার বক্তব্য প্রদান করবেন। যে বক্তব্যে মূলত এই অর্থাৎ এই পুরান ঢাকা যেহেতু জীবন মানের একদম তলানিতে বসবাস করে এখানকার বাসিন্দারা, গিঞ্জি পরিবেশ অর্থাৎ উন্নত আবাসন ব্যবস্থা সহ যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে জামায়াত আমির কথা বলবেন এমন প্রত্যাশায় কিন্তু এখানকার স্থানীয় নেতাকর্মী এবং ভোটাররা প্রত্যাশা করছেন এবং এই সমাবেশটির পরে কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াত আমির যাবেন, সেখানে তিনি বক্তব্য রাখবেন। রাত্রি এই ছিল আসলে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। ধূপখোলা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজু আহমেদ। গত কয়েকদিন ধরেই ঢাকার যে 20টি আসন রয়েছে সেই আসনগুলোতে প্রার্থীরা জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন এবং বিএনপি, জামায়াত, এনসিপি সহ যেই প্রার্থীরা রয়েছেন সেসব জায়গায় তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আজ যেহেতু চতুর্থ দিন চলছে, সেই চতুর্থ দিনেও প্রার্থীরা কিন্তু নেমেছেন। আমরা ঢাকার একটু খবর নিতে চাই। ঢাকা 14 আসনে আমাদের সহকর্মী গালিব ইবনে রিয়াজ যুক্ত আছেন, তার মাধ্যমে জানতে চাই যে ঢাকা 14 আসনে কেমন চলছে। গালিব, আপনি তো ঢাকা 14 আসনের খোঁজ খবর রাখছেন, সেখানে আসলে প্রার্থীরা আজকে সকাল থেকে নেমেছেন কিনা, যেহেতু দুপুর গড়িয়ে গিয়েছে, তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? সাকিব, ঢাকা 14 আসনে আমি সকাল থেকে ছিলাম। এই মুহূর্তে যেখান থেকে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি সেটি হচ্ছে ঢাকা 15 আসন তালতলা। এখানেও সকাল থেকে যিনি বিএনপির প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম মিল্টন, তিনি তার প্রচারণা চালিয়েছেন এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে জামায়াতের আমির
শফিকুর রহমান, তিনি তার দলীয় যে কেন্দ্রীয় যে প্রচারণা সেখানে অংশ হিসেবে তিনি ঢাকার অন্য প্রান্তে তিনি সেখানে সভা সমাবেশ করছেন। আপনি 14 আসনের কথা বলছিলেন, আমি সকাল থেকেই 14 আসনের একেবারে শেষ প্রান্তের দিকে, যেটি হচ্ছে সাভারের দুটি উপজেলায় এবং এই 14 আসনের সাথে যুক্ত কাউন্দিয়া এবং বনগাঁও, সেখানে আমি গিয়েছিলাম। সেখানে বিএনপি সমর্থিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি তার সকালের প্রচারণা সেখান থেকে শুরু করেন এবং সেখানকার মানুষের সবথেকে বড় যে দাবিটি সেটি হচ্ছে যে ঢাকার এই বেড়িবাঁধের সঙ্গে তাদের যেন একটা ব্রিজের দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটি কোনো সরকারের কেউ পূরণ করতে পারেনি। এবারে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন তাদের সেই দাবিটি পূরণ করতে পারেন, তাদের যে কাঙ্ক্ষিত ব্রিজটি তুরাগ নদীর উপরে সেটি যেন তারা করে দিতে পারেন। এছাড়াও আমি ঢাকা 14 আসনে আরেকজন প্রার্থীর সাথে কথা বলতে পেরেছিলাম এবং তিনিও প্রচারণায় এসেছিলেন। তিনি হচ্ছেন সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। তিনি হচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র হিসেবে ফুটবল মার্কায় তিনি নির্বাচন করছেন এবং তিনি 2018 সালে এই ঢাকা 14 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং তার বাবা গত 5 বারের এমপি ছিলেন সেই আসনে। তিনি বলতে চান যে তিনি যে নির্বাচনে দাঁড়িয়েছেন সেটি তার এলাকার যে মানুষের যে আকাঙ্ক্ষা তার কারণেই তিনি নির্বাচনে দাঁড়িয়েছে। তবে এইভাবে নির্বাচনে দাঁড়ানোর কারণে তিনি কিন্তু দল থেকে বহিষ্কারও হয়েছেন, কিন্তু সেটাকে দলের সিদ্ধান্ত আর তার দাঁড়ানোটাকে তিনি জনগণের সিদ্ধান্ত হিসেবে আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন। এছাড়াও অন্যান্য যে আসনগুলো রয়েছে, এখন পর্যন্ত আমি জামাতের 14 আসনে যিনি প্রার্থী আছেন ব্যারিস্টার আরমান, তাই তিনি বিকালে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং ঢাকা 16 আসনে রয়েছেন কর্নেল বাতেন, তিনিও শুরু করবেন বিকালে প্রচারণা। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। গালিব ইবনে রিয়াজ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন ঢাকার প্রচারণার খবর। বিএনপি সরকার গঠন করলে জনগণের আমানতের খেয়ানত হবে না বলে আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও শহরে বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি আরও বলেন, রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। যুবকদের কর্মসংস্থানের জন্য অতীতে কাজ করেছে বিএনপি, আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগ যা করেছে বিএনপির কেউ তা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার দলের কোন লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা এটা আমরা কখনোই অ্যালাউ করবো না। কারণ আওয়ামী লীগ যে কাজ করছে সেই কাজ আমার দলের লোককে আমরা করতে দেব না বলতে পারি। ভোট না দেওয়ার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনায় ডুমুরিয়া নির্বাচনী গণসংযোগের সময় তিনি কথা জানান। সংখ্যালঘু সম্প্রদায় যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এজন্য প্রশাসনের সহযোগিতা চান তিনি। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের শীর্ষ নেতা। ডুমুরিয়ার সলুয়া বাজারে অনুষ্ঠিত এই পথসভায় দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। আমার এলাকার হিন্দুদের উপরে আওয়ামী লীগ বিদায় নেওয়ার পরেও তাদের হুমকি দেওয়া হচ্ছে যে অমুক দলে গেলে তোমার দেখে নেবো, অমুক মিটিংয়ে তুমি যাইও না। মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেফতার করানোর চেষ্টা করা হচ্ছে। ক্ষমতা যাওয়ার আগে যদি মিথ্যা মামলা দাও, ঠ্যাং ভাঙ্গে দাও, মিটিংয়ে যাইতে দেবা না, তাই ক্ষমতায় গেলে কি করবা? তাই তোমরা দেশেই থাকতে পারবো না। রাজধানীর শাহজাহানপুর এলাকায় প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা এবং কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে? রাত্রে এই মুহূর্তে আমি অবস্থান করছি শাহজাহানপুরের রাজারবাগ এলাকার মোমেনবাগ এলাকায়, যেখানে বেশ কিছুক্ষণ আগে ঢাকা ৮ আসনের বিএনপি নেতা এবং বিএনপির যিনি প্রার্থী রয়েছেন মির্জা আব্বাস, তিনি কিন্তু তার প্রচারণা কার্যক্রম শুরু করেছেন ঠিক জোহর নামাজের সময়। এখানে মোমেনবাগে যে মসজিদটি রয়েছে, স্থানীয় মসজিদে কিন্তু তিনি নামাজ আদায় করেছেন মুসল্লিদের সাথে এবং সেখানে মসজিদে তিনি মুসল্লিদের সাথে কথা বলেছেন নির্বাচন নিয়ে এবং ভোট নিয়ে। সেখান থেকে বলা হচ্ছে যে সেখানে এই স্থানীয় তিনি
এখানেই তিনি বেড়ে উঠেছেন, এখানেই তার জীবনের অধিকাংশ সময় তিনি পার করেছেন। সেই জায়গা থেকে আসলে সেই দাবি থেকে কিন্তু তিনি মুসল্লিদের সেই আবেদন তিনি জানিয়েছেন যাতে এই আসন্ন নির্বাচনে তাকে জয়যুক্ত করা হয় এবং যে প্রতিশ্রুতি আসলে এরপর তিনি নামাজ থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেছেন যে এই চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী, মাদক এই বিষয়গুলো কিন্তু সমাজকে খেয়ে ফেলছে এবং সেই জায়গা থেকে তিনি এই ঢাকা ৮ আসনকে নির্বাচিত হলে এই সমস্যাগুলো থেকে উত্তরণ ঘটাবেন এবং একই সাথে উন্নয়নমূলক যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোও তিনি নেওয়ার চেষ্টা করবেন, কারণ তিনি এর আগেও এখানে এই আসন থেকেই তিনি নির্বাচিত হয়েছেন। এই অভিজ্ঞতা তার রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু তিনি কাজ করে যাবেন। এবং একই সাথে যে বিষয়টি তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন যে বিভিন্ন পক্ষ থেকে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে তার বিপক্ষে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং একই সাথে বলা হচ্ছে যে তার যে বিপরীতে যে প্রার্থী রয়েছে নানাভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, এর বিরুদ্ধে তিনি কিছু উল্লেখ করতে চান না। এবং একই সাথে যে বিষয়টি বলতে চাই, আজকে সকালবেলা কিন্তু এই আসনেরই আরেকজন হেভিওয়েট প্রার্থী যিনি রয়েছেন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি তার কর্মসূচি পরিচালনা করেছেন মতিঝিল এলাকায় এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে মির্জা আব্বাস তার যে প্রচারণা কার্যক্রম তিনি সশরীরে শুরু করেছেন এই মোমেনবাগ এলাকা থেকে। এই ছিল আমার কাছে সবশেষ। শাহজাহানপুর এলাকার প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক। গণতন্ত্রের সকল আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ ২৪ জুলাই গণঅভ্যুত্থানে নারীর অংশগ্রহণ ছিল অভাবনীয়। সোচ্চার নারীর কারণে সফলতা অর্জিত হয়েছে সকল ক্ষেত্রে। অধিকার বাস্তবায়নের পাশাপাশি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপকূলীয় নারীর রয়েছে অংশগ্রহণের প্রত্যাশা এবং গুরুত্বপূর্ণ ভাবনা। নিসার উদ্দিন বাবুর ক্যামেরায় জসিম পারভেজের প্রতিবেদন। প্রায় ১৫০ বছরের গৌরবের ইতিহাসের ধারক আধুনিক পটুয়াখালী ৩,২২১ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলা নারী অগ্রগতির সঙ্গে পরিণত হয়েছে পর্যটন ও বাণিজ্যিক শহরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র ২৪ জন বৈধ প্রার্থী নির্বাচনমুখী হয়ে উঠেছে। ষাটোর্ধ্ব কোহিনুর বেগম আর্থিক সংকটে জীবন কেটে যাচ্ছে কোনো রকমে। যোগ্য নেতা ও সরকার নির্বাচনে ভোট ভাবনায় কোহিনুরদেরও রয়েছে ভিন্নতা। আমাকে যে সাহায্য সহযোগিতা করবে এই ধরনের সরকার আমরা চাই। এই ব্যালট পেপার দেখিয়া পছন্দ হইলে যেটা পছন্দ হইবে দিতে। ২৬ নির্বাচন নিয়ে অনেক উচ্ছ্বাস থাকলেও কৃষিবান্ধব সরকার গঠন, সম্পদে নারীর অধিকার নিশ্চিত এবং দুর্যোগাক্রান্ত উপকূল সুরক্ষার দাবি জোরালো হয়ে উঠেছে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নারী বান্ধব সরকার গঠনের সুর উঠিয়েছে নারী ভোটাররা। নারী বান্ধব সরকার চাই, জানি মহিলা আমাদের এই যে জমি জমা আছে ভাইরা দেয় না, ধানের দাম পাই না, এটা যে আমরা পাই। কৃষির লেগে যারা ভালো করবে তারই আমরা ভোট দেব। চাকরি সুবিধা এবং বাণিজ্যিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিতে নারীবান্ধব ভোট কেন্দ্র স্থাপন, ভোট প্রদানে সচেতনতার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবিও ভোটারদের। নারীদের উদ্বুদ্ধকরণের জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠকের ব্যবস্থা করেছি এবং আমরা ওয়ার্ডে পৌরসভার মধ্যে ওয়ার্ডে আমরা সচেতনতামূলক ব্যবস্থা নিচ্ছি। মেয়েদেরকে আধুনিক উপযোগী মানে সময় উপযোগী করে যে সাপোর্টটা দেওয়া দরকার, নির্বাচিত সরকারের কাছে সে প্রত্যাশা তো আমার থাকবেই। জেলায় ৪টি সংসদীয় আসনে ১৫,০৯,৫৮৯ ভোটারের মধ্যে নারী ভোটার ৭,৪৭,৫৮৫ জন। নির্বাচনে মুখ্য ভূমিকায় রয়েছেন এই নারী ভোটাররাই। এখন পটুয়াখালী। সাকিব, আমরা কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের জন্য বিভিন্ন প্রার্থীরা কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং একই সাথে আমরা জানি আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে ঘিরেই কিন্তু ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি এবং পাশাপাশি নিশ্চিত নিরাপত্তা যে থাকবে বলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিদেশি মিশনের কূটনৈতিকদের এই কথা কিন্তু জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। এবং এটাও কিন্তু জানানো হয়েছে যে আগামী নির্বাচনে কূটনীতিকরা সকল ধরনের সহযোগিতা করতে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। এ নিয়ে একটি মিয়া আমিরুলের প্রতিবেদন আছে, দেখে আসবো।
আসছে 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এবার কূটনৈতিকদের সাথে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন। রবিবার গুলশানের হোটেল ওয়েস্টার্নে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ঘিরে ইসির কার্যক্রম তুলে ধরা হয়, যদিও সভাকক্ষে গণমাধ্যমের প্রবেশাধিকার রাখা হয়নি। বৈঠক নিয়ে জানতে চাইলে ইসির প্রস্তুতিতে লুকোচুরির কিছু নেই উল্লেখ করে সিসি জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা। নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে। এক প্রশ্নের জবাবে সিসি জানান, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইসির কাছে জানতে চাওয়া হয়নি। বলেন, ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে আসতে ইসি সব ধরনের ব্যবস্থা করবে। আমাদের তরফ থেকে we will do our best to ensure a safe environment for the voters এবং এটা ইনশাল্লাহ আমরা পারবো। আমাদের যে ফোকাসটা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া, এই ব্যাপারে তারা বুঝতে পেরেছেন এবং তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের প্রস্তুতি নিয়ে। এ সময় আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার কথা জানিয়ে ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। মিয়া আমিরুল, এখন, ঢাকা। প্রধান দুটি রাজনৈতিক দলের বাইরেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র সহ অন্যান্য প্রার্থীরা। এ বিষয়ে জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানতে চাই যে স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণা কেমন করছেন এবং তাদের অভিযোগ বা তারা সাড়া কতটা পাচ্ছেন? সাকিব, নীলফামারীর 4টি সংসদীয় আসনের মধ্যে নীলফামারীর 4-এ 9 জন মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 3 জন রয়েছেন স্বতন্ত্র। আমরা দেখেছি যে প্রতীক পাওয়ার পরের দিন থেকেই স্বতন্ত্র প্রার্থীরা তাদের নিজস্ব প্রতীক নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের দ্বার প্রান্তে ছুটে যাচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের যারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং এই 3 জন যে স্বতন্ত্র প্রার্থী আছে, সেই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 3 জনই তরুণ। সুতরাং তারা চাইছেন এই তারুণ্যকে নির্ভর করে, তারুণ্যকে উপজীব্য করে ভোটারদের কাছে পৌঁছতে এবং যারা তরুণ ভোটার আছে তাদের কাছে বিশেষ করে তারা পৌঁছে দিয়েছেন। এবং তারা বলছেন যে এই তরুণদের দিয়েই আসলে নতুন বাংলাদেশ গড়তে হবে, যেহেতু জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে সবাই। সেই জায়গা থেকে তরুণদের একটা বড় ভূমিকা আছে সেই জায়গাটা বলছেন। এবং এই প্রতিশ্রুতিগুলো বলছেন যে তরুণদের মাধ্যমেই যেন এই সমাজ সহ গোটা দেশের পরিবর্তন সম্ভব হয়, এই কথাগুলো তারা বলছেন। এবং বিশেষ করে আমি এখন আছি মামুনুর রশিদ মামুন, যিনি স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল মার্কা নিয়ে ভোট করছেন। তিনি বলছেন যে তরুণদেরকে সাথে নিয়ে এই এলাকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তিনি দূর করতে চান। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা এবং চিকিৎসা, এই দুটো এখন নীলফামারী 4 আসনের অনেক বড় সমস্যা হিসেবে আইডেন্টিফাই করেছেন এখানকার তরুণ ভোটাররা। সেই দিক থেকে এই যিনি প্রার্থী আছেন তিনি বলছেন যে এই প্রার্থীদের ভোটারদেরকে সাথে নিয়ে, তরুণ ভোটারদেরকে সাথে নিয়ে তারা এসে এই তরুণ ভোটারদেরকে সাথে নিয়ে নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। এবং এটিও বলছেন যে নির্বাচনে যদি জয়লাভ করতে পারেন, সংসদ সদস্য হিসেবে যদি যেতে পারেন, তাহলে এই এলাকার যত সমস্যা আছে তারা দূর করার জন্য একদম সচেষ্ট থাকবেন। তো সাকিব, এই ছিল আমার কাছে নীলফামারী 4 আসনের সৈয়দপুর থেকে স্বতন্ত্র প্রার্থীর জনসংযোগের সবশেষ অবস্থা। স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমিরুল বাপ্পি। যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষ বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়নি বলে দাবি জানিয়েছে জেলা প্রশাসক। দুপুরে যশোর জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মানবিক দিক বিবেচনায় কারা ফটকে জুয়েলকে তার স্ত্রী সন্তানের মরদেহ দেখানোর ব্যবস্থা করেছে। বিষয়টি নিয়ে গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য দেয়া হচ্ছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। প্রথমবারের মতো সাফ নারী ফুটসালের শিরোপা জিতল বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে 14-2 গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে সাবিনা আক্তারের দল। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা পেতে শেষ দিনে দরকার ছিল একটি ড্র। মালদ্বীপের বিপক্ষে অবশ্য বাংলাদেশকে আটকে রাখা যায়নি কোনোভাবেই। পুরো ম্যাচে একের পর এক গোল আদায় করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
14 গোল দিয়ে এবারের আসরে এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের কীর্তিও গড়েছে বাংলাদেশের মেয়েরা। অবশ্য নিজেদের সব ম্যাচেই প্রতিপক্ষকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়েছে সাবিনা আক্তারদের দল। 6 ম্যাচেই বাংলাদেশ করেছে 38 গোল। পুরো আসরে দারুণ খেলা উপহার দেয়া বাংলাদেশ অপরাজিত থেকেই শিরোপায় হাত রাখছে। আর এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekontv।